আরেকজন পাহারাদার ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে ভিতরে প্রবেশ করতেই অন্য পাহারাদারটি এমন ক্ষত-বিক্ষত লাশ দেখে যেই না ভয়ে চিৎকার করতে নিবে, অমনি সময় নির্ঝর দরজার আড়াল থেকে বেরিয়ে নিজের হাতে থাকা লাঠিটি দিয়ে লোকটার মাথায় বাড়ি মারল। সঙ্গে সঙ্গে লোকটা জ্ঞান হারিয়ে নিচে পড়ে গেলেন। নির্ঝর অনুকে বলল, আমাদের আর এক মুহূর্ত সময় নষ্ট করলে চলবে না, পালাতে হবে এখান থেকে। অনু ভীতকণ্ঠে বলল, আমরা পালাবো কিভাবে নির্ঝর? বাইরে যে আরো অনেক পাহারাদাররা আছেন, তাদের সবার চোখে ফাঁকি দিয়ে পালানো অসম্ভব। নির্ঝর শ্বাস ফেলে বলল, কিচ্ছু করার নেই, সবার সাথে মোকাবেলা করে হলেও পালাবো আমরা। যদি শেষ পর্যন্ত আর না পারি আমি, তবে নিজেকে তাদের হাতে সঁপে দিব, কিন্তু আপনাকে এখান থেকে বের করবই আমি। এইসব উল্টাপাল্টা কথা বলছেন আপনি এই সময়? এখন তর্ক বিতর্ক করার সময় না, চলুন। অনু নির্জরের হাত শক্ত করে ধরে বলল, আমাকে বাঁচাতে এসেছেন, এজন্য নিজেকে ভুলে কেবল আমাকেই বাঁচাবেন এমনটা হতে দিব না আমি। যদি বাঁচি তবে একসাথে বাঁচবো, আর যদি দেখি আপনি মরণের দিকে নিজেকে সঁপে দিচ্ছেন আমাকে বাঁচানোর খাতিরে, তাহলে আপনার আগে আমি নির্জর অনুর ঠোঁটের উপর নিজের আঙ্গুল ঠেকিয়ে ওর কথা সম্পূর্ণ করতে দিল না। তিরিক্ষি মেজাজ নিয়ে বলল, বেশি কথা বলা মেয়ে মানুষ আমি পছন্দ করলেও অসময়ে অপ্রয়োজনীয় কথা বলা মেয়ে মানুষ আমি পছন্দ করি না। তাই অপ্রয়োজনীয় কথা কম বলবেন, বুঝেছেন? অতঃপর নির্জন অনুকে নিয়ে সাবধানে রুম থেকে বেরিয়ে এলো। দোতলার বারান্দাটা এই সময় পুরো ফাঁকা রয়েছে। নির্জন হালকা ঝুঁকে নিচে তাকালো। নিচটাও ফাঁকা দেখে নির্জনের মনটা কিছুটা হালকা হলো। হয়তো ঝামেলা ছাড়াই বেরিয়ে আসতে পারবে ওরা। সিঁড়ির ধাপগুলো খুব সাবধানে পা ফেলে ফেলে অতিক্রম করছে ওরা। নিচে চলে আসার পরই হঠাৎ দোতলার বারান্দা থেকে চিৎকারের আওয়াজ ভেসে এলো। এই ধর ধর, ওদের ধর, পালাচ্ছে ওরা, ধর সব মিলে। অনু একবার উপরে তাকাতেই দেখলো নির্ঝর যে পাহারাদারটিকে মেরে অজ্ঞান করে দিয়েছিল তারই জ্ঞান ফিরেছে। সে চিল্লিয়ে সবাইকে সতর্ক করে দিচ্ছে। নির্ঝর বলল, দৌড়ান অনু, দৌড়ান। নির্ঝর অনুর হাত ধরে দৌড়াচ্ছে। আঙ্গিনা পেরিয়ে মূল দরজার সামনে আসতেই পিছন থেকে একজন পাহারাদার নির্ঝরের মাথায় একটা লাঠি দিয়ে আঘাত করলো। অনুর হাত ছুটে গেল নির্ঝরের থেকে। নির্ঝর দু হাতে ওর মাথা ক্ষত স্থানে চেপে ধরে ব্যথায় আর্তনাদ করে উঠল। অনু পিছনে ঘুরে নির্ঝর বলে চিল্লিয়ে উঠতেই চারপাশ থেকে ৫-৬ জন লোক মুহূর্তে ওদের দুজনকে ঘেরাও করে ফেলল। অনুর দু হাত দুপাশ থেকে দুজন ধরল, আর ৪ জন মিলে নির্ঝরের দু হাত পা ধরে তুলে আঙ্গিনার মাঝ বরাবর আনলো। অনুকে ওই লোক দুটো ধরে থাকলো। নির্ঝরকে ফেলনা বস্তার ন্যায় আঙ্গিনার উপর এক প্রকার ছুঁড়ে ফেললো। মুখ পাশে পড়ার ফলে নির্ঝরের ওর ডান পাশটার ব্যথা বেশি পেল। আগে মাথা ব্যথার পাশাপাশি শারীরিক এই ব্যথাগুলো নির্ঝরকে প্রায় কাবু করে ফেললেও যেন। অনু নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে করতে বলল, ওনাকে মারবেন না, দয়া করে মারবেন না ওনাকে, ছেড়ে দিন ওনাকে, ওনার কোনো দোষ নেই, সব দোষ আমার। উনি তো আপনাদের চেনেনও না, আর না আপনারা ওনাকে চেনেন। ছেড়ে দিন ওনাকে, আল্লাহর দোহাই লাগে। তখনই চেয়ারম্যান সেখানে উপস্থিত হলেন, বাড়ি বাড়ি পা ফেলে। চেয়ারম্যান তার নোংরা চিন্তাধারা বহিঃপ্রকাশ করলেন একটি কথার দ্বারা, আমার সোনার টুকরো পোলারে ফালাইয়া রাইখা শহরের নাগর দর্শস রে মাগি, এই বয়সে পতিতাগমতন শরীর বিলানের ব্যবসায় নামছস। নির্ঝরের কান পর্যন্ত কথাগুলো যেতেই ওর শরীর জাঁকি দিয়ে উঠল। মাথার পিছনের ক্ষত থেকে টপ টপ করে রক্ত পড়ছে। তবুও সে মাথা তুলে তাকালো চেয়ারম্যানের দিকে। চোখ দুটো রক্তবর্ণ হয়ে আছে নির্ঝরের। সে হিসিয়ে বলল, শুয়োরের বাচ্চা, খবরদার অনুর চরিত্র নিয়ে একটা বাজে কথাও বলবি না তুই, নয়তো জিন্দা গেড়ে দেব তোকে, তোর ওই বিটার ৫০ হাত মাটির নিচে। চেয়ারম্যানের চেহারা মুহূর্তে বিকৃত হয়ে গেল রাগে। তৎক্ষণাৎ চেয়ারম্যান তার পাশে দাঁড়ানো একজন পাহারাদারের হাত থেকে মোটা লাঠিটা ছিনিয়ে নিয়ে জ্বরের গতিতে এগিয়ে নির্ঝরের সম্মুখে এসে দাঁড়িয়ে সজোরে আঘাত করলো ওর ডান কাঁধে। নির্ঝরের মুখ দিয়ে চাপা আর্তনাদ বের হলো, তবুও সে মাথা নিচু করল না। চেয়ারম্যান এবার ওর বাম কাঁধে মারলো, এতটা জোরে। অতঃপর দাঁতে দাঁত চেপে বলল, আমারে হুমকি দিস? আমার এলাকাতে আইসা আমারে ভয় দেখাস? এই বলে চেয়ারম্যান নির্ঝরের পেটে লাঠির মুখ দিয়ে গুঁতো মারল একটা। নির্ঝর দাঁতে দাঁত চেপে খানিক কুঁকড়ে গেল। পরপরই চেয়ারম্যান নির্ঝরের দু পায়ের হাঁটুর নিচের মাংসপেশিতে আঘাত করলো। নির্ঝরের মনে হলো ওর পা দুটো এবার অবশ হয়ে আসবে। দু হাতে বাঁধা দড়ির ভার বেড়ে গেল যখন নির্ঝর ওর পা দুটো বেঁকিয়ে ফেলল। এছাড়াও ওর সর্বশরীর রক্ত দিয়ে ভিজে রয়েছে। অনু চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, থামেন, দয়া করে থামেন, মানুষটাকে আর মাইরেন না, রক্ত কত জড়তাছে শরীর থেকে, মরে যাবে মানুষটা, দোহাই লাগে আপনাদের, আল্লাহর দোহাই লাগে, থামেন।
চেয়ারম্যান উন্মাদনে নির্ঝরের শরীরের একের পর এক আঘাত করতে লাগলো। অনুর চিৎকার করে বলা কথাগুলো তার কান পর্যন্ত পৌঁছালেও তিনি থামছেন না। মারতে মারতে আবারও বললেন, শহরে নাগর হইতে আইসস তাই না? আইস তোর সব নাগরগিরি বাইর কইরা দেমো। চেয়ারম্যানের করা শেষ আঘাতটা এতটাই জোরে পড়ল যে নির্ঝরের মাথাটা নিচের দিকে ঝুঁকে গেল। ওর শরীরটাও নিস্তেজ হয়ে আসছে এবার। তবুও নির্ঝর ক্ষিপ্ত চোখে চেয়ারম্যানের দিকে তাকিয়ে বলল, মার, মেরে ফেল আমায়। এই বলে নির্ঝর একটু কাশলো। ভ্রু চুয়ে রক্ত ঝরছে, ঠোঁটের কোণে রক্ত শুকিয়ে এসেছে প্রায়। নির্ঝর আবারও বলল, কিন্তু আমি যদি আজ বেঁচে যাই, তাহলে তোদের একটাকেও ছাড়বো না আমি। জানের ভয়ে পাইলেও ধরে ধরে মারবো সব কটাকে। জানের ভয়ে পালালেও ধরে ধরে মারবো সব কটাকে, সব কটারেই। নির্ঝর চোখ তুলে তাকালো চেয়ারম্যানের দিকে ও ওর আশেপাশে থাকা সব লোকদের দিকে। চেয়ারম্যান এবার নির্ঝরের চুল মুঠো করে ধরে ওর মুখের সামনে ঝুঁকে বলল, তরে এমনি মাইরা ফেললে চলবো না। এতে কইরা মজা তাড়াতাড়ি শেষ হয়ে যাইব। তরে তিলে তিলে যন্ত্রণা দিব আমি। এই বলে চেয়ারম্যান অনুর দিকে লোভাতুর নজরে তাকিয়ে পৈশাচিক হাসি হেসে বলল, তোর সামনেই যদি তোর নাগরিনীর বিয়া দেই আমার পোলার লগে, তারপর তোর সামনেই সবাই মিলে ওরে চিরা খাই, তাইলে কেমন মজা হইব? অনু ঘৃণায় অপমানে মাথা নুইয়ে ফেলল। নির্ঝরের আহত চোখ জোড়া একেবারে রক্তলাল হয়ে গিয়েছে। চেয়ারম্যান হিসিয়ে আবারও বলল, তুই খালি দেখবি আর দুইকা দুইকা মরবি, আমার একটা বালও ছিঁড়তে পারবি না, শালা শুয়োর। পরের মুহূর্তে নির্ঝর ওর মুখ ভর্তি রক্তমাখা থুতু ছুঁড়ে মারল সোজা চেয়ারম্যানের মুখের ওপর। চেয়ারম্যান কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর চেয়ারম্যান ঘৃণায় মুখ মুছতে মুছতে গর্জে ওঠা কণ্ঠে বললেন, এই বুইরা কাজী, বিয়া পড়াস না কেরে? তোরে কি এইখানে সার্কাস দেখবার জন্য আনাইয়া বসায় রাখছি? কাজী সঙ্গে সঙ্গে নিজ কাজে মনোনিবেশ করলেন। অনুর সাথে সাথে মাথা নাড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, না, আমি এই বিয়ে করব না। চেয়ারম্যান চোখ রাঙিয়ে ফেললেন, বিয়ে তো তোরে করণ লাগবই। এমনি এমনি না করতে চাইলে তোর নাগরের উপর আরো পৈশাচিক অত্যাচার করবো। তখন আর না কইরা যাইবি কই বল মাগি। এই বলে চেয়ারম্যান তার হাতে থাকা লাঠিটা উঠিয়ে আবারও নির্ঝরকে মারার জন্য উদ্যত হলে অনুর বুকটা কেঁপে উঠল। নির্ঝরের দিকে তাকাতেই ওর রক্তাক্ত আহত চেহারা দেখে ওর বুকটা মেউচড় দিয়ে উঠল। অঝোর দ্বারায় ওর দু চোখ থেকে পানি ঝরতে ঝরতে কাঁপান্বিত কণ্ঠে অনু বলল, আমি রাজি। নির্ঝর সঙ্গে সঙ্গে ছটফট করে উঠল। নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে দড়ির বাঁধন ছাড়াতে হাত জোড়া মোচড়াতে চেষ্টা করলো। দু হাতেই এবার দড়ি শক্তভাবে বসে গিয়েছে। চামড়া ফেটে আরো ভিতরে যাওয়ার পথ ধরলো। রক্ত ঝরতে লাগলো টপটপ করে। নির্ঝর খানিক চিৎকার করে বলল, না অনু, আপনি এই বিয়ে করবেন না, কিছুতেই না। এই বিয়ে হতে পারে না। অনু, দয়া করে এই বিয়েতে রাজি হবে। নির্ঝর পুরো কথা শেষ করার আগেই পাশ থেকে একজন পাহারাদার নির্ঝরের নাক মুখ বরাবর শক্তভাবে ঘুষি মারল। নির্ঝরের থেকে খানিকটা দূরে কয়েকটা চেয়ার রাখা হয়েছে, যেখানে বসে রাখা হয়েছে অনুকে। ওর পাশে চেয়ারম্যান, কাজী সাহেব আর যারা সাক্ষী হবেন তারা বসে আছেন। অনুর অন্য পাশে হুইল চেয়ারে বসে আছে চেয়ারম্যানের ছেলে। অনু হিচকি তুলে তুলে কাঁপছে আর একটু পরপর ব্যথিত চোখে তাকাচ্ছে নির্ঝরের দিকে। কাজী সাহেব বললেন, আপনার ছেলে তো কথাবার্তার তাল ঠিক নেই সাহেব, কবুল বলতে পারবে তো? চেয়ারম্যান খ্যাঁক খ্যাঁক করে বললেন, আমার ছেলে হয়ে আমি কবুল বলবো, তাতে চলবো আপনার? অনু ঘেন্নায় লজ্জায় ভিতর থেকে গুটিয়ে যাচ্ছে। কাজী সাহেব মনে মনে বললেন, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ঠিক তখনই বাড়ির সামনের গেট থেকে অনেক জোরে কিছু ভাঙার শব্দ ভেসে এলো। উপস্থিত সবাই চমকে উঠে তাকালো সেদিকে। নির্ঝরও আস্তে আস্তে মাথা তুলে গাড় হালকা বাঁকিয়ে তাকালো। পরের মুহূর্তে প্রায় 15 জনের মতো কালো পোশাকধারী অস্ত্রধারী মানুষ ঢুকে পড়লো চেয়ারম্যান বাড়ির আঙিনায়। চেয়ারম্যানের লোকজন কিছু বুঝে ওঠার আগেই বেশি এলো কঠিন স্বরের কথাগুলো, সবার হাতে থাকা যাবতীয় হাতিয়ার অস্ত্রশস্ত্র নিচে ফেলে দাও। আমরা ইতিমধ্যে চারদিক ঘেরাও করে ফেলেছি। চেয়ারম্যান সহ তার লোকদের চেহারায় হতভম্বতার ছাপ ফুটে উঠল। আবছা আলো অন্ধকারে বুক চিরে ভিতরে প্রবেশ করলো সারফারাজ। ওর পিছন পিছন আইজিপি ও তেজও প্রবেশ করলো। সারফারাজ শুরুতে নিষেধ করলেও পর মুহূর্তে পরিস্থিতি বেগতিক হয়েছে বুঝে তেজ আর স্থির হয়ে বাইরে থাকতে পারেনি। তাই আইজিপি নিজেও চলে এসেছেন ওদের পিছন পিছন। আর একটু আগে অনুর চিৎকার শুনে তৈরি হয়েছিল ওদের সবার মনে বেগতিক পরিস্থিতির আশঙ্কা। তাই সারফারাজ সহ আইজিপির স্পেশাল ফোর্সরা মিলে পরিকল্পনা অনুযায়ী বাহিরটা পুরোপুরিভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ভিতরে আসতেই খানিক সময় লাগলো। আঙ্গিনায় এসে দাঁড়াতেই সারফারাজের চোখে প্রথমেই পড়ল নির্ঝরের ওপর। রক্তাক্ত অবস্থায় খুঁটির সাথে বাঁধা নিজের ছোট ভাইকে দেখে সারফারাজের চোয়াল শক্ত হয়ে উঠল।
কয়েক সেকেন্ড ওভাবেই ওর দিকে তাকিয়ে থাকার পর সারফরাজ চেয়ারম্যানের দিকে এমনভাবে তাকালো, ওর দৃষ্টি দেখে চেয়ারম্যানের বুকের ভেতরটা পর্যন্ত কেঁপে উঠল। সারফরাজ বলল, আমার ভাইয়ের গায়ে কে হাত তুলেছে? ওকে এভাবে রক্তাক্ত করেছে কে? কে বেঁধেছে ওকে খুঁটির সাথে? চেয়ারম্যান কিছু বলার আগেই সারফরাজ ওর সামনে থাকা একটা টেবিলে লাথি মেরে উল্টে দিল। আকস্মিক এই শব্দে চারপাশ কেঁপে উঠল। সারফরাজ গর্জে উঠে বলল, বাঁধন খুলো ওর। তৎক্ষণাৎ দুজন ফোর্স সদস্য গিয়ে নির্ঝরের দড়ির বাঁধনগুলো খুলতে লাগলো। খোলার সাথে সাথেই নির্ঝর প্রায় পড়ে যাচ্ছিল দুর্বলতায়। ফোর্স সদস্যরা ওকে ধরে সামলে নেয়। নির্ঝর অনুর দিকেই তাকিয়ে আছে তখনও। এদিকে পরিস্থিতি নিজের হাতের বাইরে চলে যাচ্ছে বুঝে চেয়ারম্যানের মুখের ধরন পরিবর্তন হয়ে গেল। আশেপাশে তাকিয়ে চেয়ারম্যান তৎক্ষণাৎ নিজের কোমরে থাকা প্যাচ থেকে ছোট সাইজের একটা ছুরি বের করে অনুর গলায় চেপে ধরল। তা দেখে উপস্থিত সবাই থমকে গেল। চেয়ারম্যানের লোকদের মুখে বাঁচার আশার আলো দেখা গেল একবার। খানিক আতঙ্কে অনুর শরীর কেঁপে উঠল। চেয়ারম্যান চিৎকার করে বলল, কেউ আগাবি না। এক পা আগাইলে মায়ের আরে এখানেই জবাই করে ফেলবো। স্পেশাল ফোর্স চেয়ারম্যানের দিকে অশ্রু তাক করেও থেমে গেলেন। প্যাচ দাঁতে দাঁত চেপে বলল, হারামজাদা, যা আশঙ্কা করেছি তাই করলো। সারফরাজ চোখ দুটো ভয়ঙ্কর রকমের শীতল দেখাচ্ছে। সে দৃঢ় গলায় বলল, অনুকে ব্যবহার করে নিজেকে বাঁচাতে চাইলে সেটা হবে তোর করা সবচেয়ে বড় বোকামি। এতে তোর বাঁচার চান্স আরো কমে যাবে, শাস্তির ভার আরো ভারী হবে। তাই অনুর গলা থেকে ছুরিটা সরাই ফেল ভালোই ভালোই। চেয়ারম্যান হিসিয়ে বলল, আমি বাঁচবো না যখন, তখন যেই মাইয়ার লাইগা আজ এত কিছু হইতাছে, ওরে কেন বাঁচতে দিমো? নিজের হাতে ওরে জবাই দেওয়ার পর যদি মরিও, তাও আমার আত্মাটা শান্তি পাইব। নির্ঝর খানিক ঢলতে ঢলতেই পুরোপুরি দাঁড়িয়ে গেল, কারো সাহায্য ছাড়া নিজের পায়ে। মাথাটা এখনো কিছুটা ঘুরছে, দৃষ্টিও হালকা ঝাপসা দেখাচ্ছে। তবুও নির্ঝর এগোতে লাগলো অনুর দিকে। সবার মনোযোগ এই মুহূর্তে চেয়ারম্যানের দিকে থাকায় কেউ খেয়াল করলো না নির্ঝরের অগ্রসর হওয়ার দিকে। নির্ঝর সাবধানে পিছন দিক দিয়ে ঘুরে এসে আচমকা ঝাঁপিয়ে পড়ে চেয়ারম্যানের ছুরির ধরার কবজিটা চেপে ধরে অনুর গলা থেকে খানিকটা সরিয়ে বলল, অনু নিচু হন। অনু সাথে সাথে নিচু হয়ে গেল। নির্ঝর মোচড় দিয়ে চেয়ারম্যানের হাত সরিয়ে অনুকে তার থেকে দূরে সরিয়ে দিল। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার জায়গায় আরো বেঁকে বসলো। ফোর্সটা চেয়ারম্যানের দিকে আসতে নেওয়ার আগেই চেয়ারম্যান রাগে অন্ধ হয়ে সজোরে ছুরিটা বসিয়ে দিল নির্ঝরের পেটে। অনু চিৎকার করে উঠল, নির্ঝর বলে। নির্ঝরের শরীরে জাঁকি দিয়ে উঠল। চেয়ারম্যান থামল না। পরপর আরো দুবার ছুরি বের করে তা ঢুকিয়ে দিল নির্ঝরের পেটে। সারফরাজ নিজের রিভলভারটা বের করে সরাসরি গুলি করলো চেয়ারম্যানের পিঠে, দুই পায়ে ও হাতে। চেয়ারম্যান তৎক্ষণাৎ লুটিয়ে পড়ল আঙ্গিনার উপর। নির্ঝরের মুখ দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে এলো। স্পেশাল ফোর্স চেয়ারম্যানকে দৌড়ে সরিয়ে নিল। তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন। নির্ঝরও নিজের শরীরের সব শক্তি হারিয়ে যেই না মাটিতে পড়ে যেতে নিবে, সারফরাজ, তেজ ও অনু তিনজনেই একসাথে এগিয়ে এসে ধরে ফেলল নির্ঝরকে। অনু কাঁদতে কাঁদতে বলল, না না, এমনটা হতে পারে না। নির্ঝর, আপনি স্বার্থপরের মতো একা একা চলে যেতে পারেন না, খবরদার চোখ বন্ধ করবেন না। নির্ঝরের ঠোঁট জোড়া মৃদুভাবে কাঁপছে। হয়তো কিছু বলতে চাইছে কিন্তু পারছে না সে। সারফরাজ নির্ঝরের পেটে ক্ষত স্থানে হালকা হাতে চেপে ধরল। ছুরিটা সেখানে এখনো বসানো আছে। পেট থেকে অবিরামভাবে রক্ত বের হচ্ছে। তেজ বলল, নির্ঝর, এই ভাই, এই তুই কি করলি? কেন এমনটা করলি? একটু ধৈর্য ধরলে তোর জন্য পরিস্থিতিটা এতটা জটিল হতো না। সারফরাজ এক মুহূর্ত দেরি না করে নির্ঝরকে পাঁজা করে করে তুলে নিল। রক্ত ভিজে গেল ওর নিচের পাঞ্জাবিটাও। সারফরাজ দৌড়াতে দৌড়াতেই কাপা গলায় বলল, ভাই, আমার ভাই, কিচ্ছু হবে না তোর। শুনছিস তুই? তোর বড় ভাইয়া তোকে বাঁচিয়ে নেবে। নির্ঝর চোখ বুজে আসছে ধীরে ধীরে। তেজ আর অনু ছুটে আসছে সারফরাজের পিছন পিছন। আইজিপি আর তার ফোর্স সেখান থেকে চেয়ারম্যান সহ তার সব লোকদের গ্রেফতার করে গাড়িতে পড়ছেন। কিছু জনকে দায়িত্ব দিয়েছেন চেয়ারম্যানের পুরো বাড়ি চিরুনি তল্লাশি করতে। কোনো ধরনের অনৈতিক কাজের প্রমাণ পেলে চেয়ারম্যানকে শক্তপোক্তভাবে শাস্তি দেওয়ার রাস্তা আরো সহজ হবে তাদের জন্য। সারফরাজ গাড়ির দিকে ছুটতে ছুটতে জোর গলায় বলল, চোখ খোলা রাখ ভাই, শ্বাস ধরে রাখ। আজ তুই এভাবে মরলে তোকে কোনোদিন মাফ করবো না আমি। পিছন পিছন আসতে থাকা তেজের চোখও ভিজে গিয়েছে। অনু তো বেসামাল ভাবেই কাঁদছে। সারফরাজের ভিতরটা ভেঙে আসছে। যার প্রমাণ ওর দু চোখ দিচ্ছে, যা রক্তের ন্যায় লাল বর্ণ ধারণ করে আছে, যেন কান্নার বদলে ঝরবে সরাসরি রক্তই। সারফরাজ বলল, বাঁচবি তুই, দীর্ঘদিন বাঁচতে হবে তোকে। তোর অনুকে পেতে চাস না?
তাহলে বাঁচতে হবে, তাই না? গাড়ির কাছে আসতেই সেখানে থাকা ড্রাইভার দরজা খুলে দিল। অনু আগে ভিতরে বসলো। আর নির্ঝরকে অনুর কোলে মাথাটা রাখিয়ে আর নির্ঝরকে অনুর কোলে মাথাটা রেখে শুইয়ে দিল সারফরাজ। তারপর গাড়ির দরজাটা লাগিয়ে দিয়ে সারফরাজ বলল, গাড়ি আমি ড্রাইভ করবো। তেজ বসে পড়। আমাদের জলদি শহরে ফিরতে হবে। নির্ঝরকে হাসপাতালে ভর্তি করাতে হবে। আমার ভাইটাকে এভাবে মরতে দিব না আমি, কিছুতেই না। অতঃপর তেজ আর সারফরাজ বসে পড়লো গাড়িতে। সারফরাজের নিয়ন্ত্রণে থাকা গার্ডসরা নিজ নিজ গাড়িতে বসে পড়েছে। সারফরাজ গাড়ি স্টার্ট করলো। নির্ঝর অনেক কষ্ট করে চোখ খুললে মন ভরা দৃষ্টিতে তাকালো অনুর দিকে। অনুর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, যা নির্ঝরের চোখে মুখে এসে লাগছে। সারফরাজ বলল, অনু, নির্ঝরের গালে আলতো করে বাড়ি মারো। ওকে চোখ বন্ধ করতে দেওয়া যাবে না কোনোভাবেই। অনু কেবল মাথা নাড়ল, বুঝানো সে চেষ্টা করবে। নির্ঝর খুব আস্তেই ঠোঁটের ফাঁক গলিয়ে বলল, কাঁদবেন না অনু, আপনার কান্না আমার বুকের ব্যথা বাড়িয়ে দেয়। অনু আরো ফুপিয়ে উঠল তা শুনে। পরপরই নির্ঝরের সর্বশরীর খানিক কেঁপে উঠল। আবারও বেরিয়ে এলো মুখ ভর্তি রক্ত। নির্ঝর এবার নিস্তেজ হয়ে গেল পুরোপুরি। অনু নির্ঝরের গালে আলতো করে বাড়ি দিচ্ছে। নির্ঝর কোনো রেসপন্স করছে না। অনু পাগলের ন্যায় বলল, না না নির্ঝর, আপনি এমনভাবে চলে যেতে পারেন না। আপনার সাথে আমার অনেক কথা আছে, অনেক কিছু জানার আছে আপনার থেকে। আপনি এভাবে আমাকে ফেলে যেতে পারেন না। আমি আরো একবার আমার জন্য আমার প্রিয় কাউকে মরতে দেখতে পারবো না। সারফরাজ ওর সম্পূর্ণ দক্ষতাকে কাজে লাগিয়ে ফুল স্পিডের গাড়ি চালাচ্ছে। গ্রামের রাস্তা শেষ করে গাড়ি শহরের মেইন রাস্তায় উঠে গিয়েছে। তেজ কেবল মনে মনে আল্লাহকে স্মরণ করছে।